আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আহ, কোন পথে বাংলাদেশ? আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে শিক্ষা খাতটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, বিশ্ববিদ্যালয়, স্কুল, এগুলো নিয়ে। পরীক্ষা যে দিল না বাচ্চারা, সেটা নিয়ে। সেই জন্য আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি, যিনি দেশের প্রচলিত আইন এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আইনের প্রয়োগ, এগুলো নিয়ে ভালো বলতে পারেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি আমাদের আজকে, এটাই প্রথম আপনার বোধহয় আপনার সাথে আমাদের। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন কিংবা শুনছেন তাদেরকেও আমার শুভেচ্ছা। কার্জন ভাই, যেটা বলছিলাম, আপনি একাধারে একজন আইন বিষয়ক, মানে মানে অনেক বিশেষজ্ঞ আর কি, কারণ যেহেতু আপনি আইনের শিক্ষক, আবার শিক্ষক, মানে দুটোই খুবই গুরুত্বপূর্ণ। একটা খুবই ভাইটাল দুটো সাবজেক্ট। এবং বাংলাদেশে উম, দুইটা ব্যবস্থারই, শিক্ষা ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, মানে তথৈবচ অবস্থা। এই অবস্থাতে আমরা খবর পেলাম খুবই অতি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের 8 জন শিক্ষককে পার্মানেন্টলি চাকরিচ্যুত করা হয়েছে। তো আমি খোঁজ নিচ্ছিলাম বিগত সরকারের সময়ে কাউকে চাকরিচ্যুত করা হয়েছিল কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা। আমি ওইভাবে খবর বের করে আনতে পারি নাই। এটাতে এই যে এরকম করছে, এবং শুনছি যে 36 জন শিক্ষকের নামে একটা তালিকা করা হয়েছে, তাদের নামে বিচার করা হবে এবং একটা ব্যবস্থা নেওয়া হবে। এই যে সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুত, এইটাতে আইন কি বলে, বা এটা কিভাবে করে মানুষ, করা যায় নাকি? যে এই সরকারের সময়ের কথা বলছি আমি। আমি আপনার প্রথম কথাগুলো দিয়ে শুরু করি, তারপরে তো আমাদের কথা চলমান থাকবেই। জি। যে আপনি একটা বললেন শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা কিংবা আইন ব্যবস্থা। না, একটা হচ্ছে যে এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ, আর একটা হচ্ছে জুডিশিয়াল সিস্টেম অফ বাংলাদেশ। একটা রাষ্ট্র তো নানা রকম সিস্টেম দিয়ে পরিচালিত হয়। ধরেন তার শিক্ষা ব্যবস্থা, তার স্বাস্থ্য ব্যবস্থা, তার বিচার ব্যবস্থা, তার পুলিশি ব্যবস্থা, তার কারা ব্যবস্থা, তারপরে তার অর্থনৈতিক ব্যবস্থা, তারপর তার প্রশাসনিক ব্যবস্থা মানে ব্যুরোক্রেসি। প্রত্যেকটা জায়গাতে গেলে আমি মানে হোঁচট খাই। হোঁচট খাই বলতে যে আমাদের 1971 সালে মানে 1947 সালে তো আমরা আহ, ভারত, অবিভক্ত ভারত দুইটা ডমিনিয়নে আপনার বিভক্ত হলো। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। তো এই দুইটা ডমিনিয়ন পরবর্তীতে স্বাধীন রাষ্ট্র। তো পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন রাষ্ট্র হলাম। কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার ওই শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, পুলিশ ব্যবস্থা বলেন, ভূমি ব্যবস্থাপনা বলেন, সবকিছু ব্রিটিশ আমল। এবং এটা কিন্তু প্রো পিপুল হয় না, কিংবা আপনি গণতান্ত্রিক হয় না। আপনি প্রত্যেকটা জায়গাতে গেলেই হোঁচট খাবেন। কারণ বাংলাদেশের সরকার 50-55 বছরের যে মানে মূল্যায়নটা আমি যখন পড়তে বসি, তখন দেখি যে আসলে সরকার নির্বিশেষে কোথাও কোথাও পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই প্রো পিপুল না। আপনি পুলিশের কাছে গিয়ে গেলে সেবা পাবেন না, মানে সবার কাছে পাবেন না সেটা বলছি না, আমি গড়পড়তা চিত্রটা। আপনি বিচার ব্যবস্থা, বিচার বিভাগের কাছে গেলেও দুর্নীতি। আপনি যদি শিক্ষা ব্যবস্থা সেখানে যান, সেখানেও দুর্নীতি। আপনি যদি কারা ব্যবস্থার মধ্যে যান, যাচ্ছে তো এই অবস্থা। আপনি ব্যুরোক্রেসি নিয়ে অনেক মানে আপনার সমালোচনা এবং প্রশ্ন আছে। আবার আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থা সেখানে যান, সেখানে মানে প্রো পিপুল হয় না। আপনার অনেক বরাদ্দ বেড়েছে, বাজেট বেড়েছে, অবকাঠামো হয়েছে, কিন্তু সিস্টেমটার ভিতরে একদম সাধারণ মানুষ হিসেবে যে সেবা পাওয়াটা, সেই জায়গাটা আমার কাছে খুব কষ্ট লাগে। যে আমাদের আসলে আসল সংস্কারটা ওইখানে হওয়া দরকার ছিল। যে ধরেন যে হ্যাঁ, আওয়ামী লীগ তিনটা ব্যবস্থাকে গণমুখী করলো, প্রো পিপুল করলো, যে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ। বিএনপি এসে আরো কিছু করলো, বা অন্য কোনো সরকার এসে আরো কিছু করলো। আমরা সেভাবে এগোচ্ছি না। বরং আমরা দিন দিন যে ব্যবস্থা দেখছি, যে আপনি যদি একজন সাধারণ মানুষ হিসেবে পুলিশের কাছে যান, কিংবা আপনি কোনো শিক্ষা মানে বিশ্ববিদ্যালয়ে কোনো সেবার জন্য যান, কোনো একটা সার্টিফিকেটের কোনো কাজ কিংবা অন্য কোনো কাজ, কিংবা আপনি ভূমি, আপনার জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ে যান,
প্রত্যেকটা জায়গায় গেলে এক হচ্ছে আপনার হয়রানি, আর এক হচ্ছে টাকা দিতে হবে। এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বুঝছেন না? তো সেই জায়গাটা থেকে আমি খুব হতাশ যে আমাদের এত 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 বিভিন্ন জায়গায় মানে একদম আমাদের অর্জন আছে। মানে 1972 সালে হেনরি কিসিঞ্জার যেমন বললেন যে তলাবিহীন ঝুড়ি, সেখান থেকে আমরা অনেক সম্ভাবনা তৈরি করেছি। কিন্তু আনফর্চুনেটলি এই যে আপনার যে বিষয়গুলো বললাম, যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, তারপর ব্যুরোক্রেসি, তারপরে আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম, হ্যাঁ, এইটা আসলে অনেক মানুষ এমনিতে বুঝতে পারে না, কিন্তু যখন ওই আপনার ওই সংক্রান্ত কাজ করতে ওই দপ্তরের কাছে যায় কিংবা সরকারি অফিসে, তখন তারা বুঝে যে মাথার মানে কি পরিমাণ হয়রানি আর টাকা দিতে হয়। এবং আপনি দেখেন যে আমি এই কয়েকদিন আগে যে পরপর আপনার ধরেন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে আগে হলো, তারপর বাংলাদেশে, তারপর নেপালে, এই যে জেনজিদের যে বিক্ষোভ, এটার মূল কারণ কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা বড় জায়গা হচ্ছে যে বৈষম্য, দুর্নীতি, তারপর তাদের যে বেকারত্ব, এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করতে না পারলে এই কিন্তু আপনার এই অশান্তি কিন্তু যাবে না। মানে আপনি ধরেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিবর্তন, তার পেছনে আরো বড় হিডেন এজেন্ডা ছিল। সেটা মানে মুক্তিযুদ্ধকে মানে যেটা শ্রীলঙ্কা কিংবা নেপাল কিংবা অন্য কোনো দেশে হয়, যার ফলে আপনার পুরো জুলাই জুলাই বিপ্লব বলে যেটা তথাকথিত, সেটা কিন্তু পুরো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা কিন্তু আহ, আন্দোলনের নামে নাশকতা করেছে। তারা আচ্ছা, কিন্তু কার্জন ভাই, এখানে আপনি যেটা বললেন যে আপনি হ্যাঁ, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের যে যে আপরাইজিং স্টুডেন্ট, সেটা নিয়ে আপনি বললেন, আপনি তিনটাকে একত্রিত জায়গায় করলেন, কিন্তু আমার প্রশ্ন, আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে, যেমন শ্রীলঙ্কা, নেপাল জাস্ট আমাদের আগে আগে হয়ে গেল, তারপরে নেপাল যেভাবে আবার কাম ব্যাক করার চেষ্টা করলো, একটা নির্বাচন দিল, সেখানে যে সরকার ফল ডাউন, যে সরকারকে সরিয়েছিল তাদেরকে আবার নির্বাচনের সুযোগ আসলো, যে প্রসেসটাতে, তাতে মনে হয় পিছনে ভিতরে যত কিছুই থাকুক, এখন তো গ্লোবাল পলিটিক্স ইজ ডিফারেন্ট ডাইমেনশনে চলে গেছে, কিন্তু তারপরেও মনে হয় যেন একটা কজ, একটা ফ্যাক্টর ছিল, যেটা হচ্ছে আপনি যদি বলেন বেকারত্ব বা আহ, বেকারত্ব স্পেশালি। কিন্তু আমাদের এখানে জুলাইয়ে যেটা আপরাইজিং হলো, সেটাতে তো কোটা বিরোধী আন্দোলন বলে যেটা হলো, সেটাতে তো আসলে কোটাটা একটা জাস্ট নামমাত্র, এটা এই কজটা তো আসলে মুখ্যই ছিল না। তো দুইটা আন্দোলনকে তো একত্রিত করা যায় না, যায়? আমি জাস্ট আপনার আমি কাছে বলছি জানতে চাই। যে আপনাকে মানে আমি বলছি যে এই আন্দোলনগুলোতে মিলটা কোথায়, যে হুম। এখানে কিন্তু তিনটা দেশের ভিতরে আপনি মিলটা পাবেন হচ্ছে যে আপনার সামাজিকভাবে বৈষম্য তো ছিল, তাই না? ছিল। বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড় কিছু হয়েছে, এখন কিন্তু আমরা সেটা আরো বেশি করে উপলব্ধি করতে পারছি। তারপর এটাও সত্যি যে আপনার উন্নতি যেটা হয়েছিল, যে আর্থিক বৈষম্য কিন্তু কমে, কারণ আপনার অনেক উন্নতি হয়েছিল, কিন্তু আপনার আহ ওই অল্প কিছু লোকের হাতে ক্ষমতা, মানে ক্ষমতা এবং টাকা কেন্দ্রীভূত ছিল, এটা তো অস্বীকার করা যাবে না, তাই না? আবার আপনি ধরেন যে বেকারত্বের সমস্যা এই তিনটা জায়গাতেই ছিল। তারপর ধরেন সামাজিক নানা রকম যে সমস্যাগুলো, হ্যাঁ, তো সেগুলো ছিল। কিন্তু আবার এই সমস্ত আন্দোলন, যে সমস্ত আন্দোলনের কথা বলা হয়, তিউনিসিয়া, তারপর মিশর, তারপরে এই যে আরো দুটো দেশ, তার চেয়ে বাংলাদেশের আন্দোলনটা একদম আলাদা। এবং পরবর্তীতে যে সমস্ত ঘটনা প্রবাহ, ঘটনা পরম্পরা, যে সমস্ত মানে স্নাইপার রাইফেল, তারপরে আপনার গুপ্ত সুপ্ত, তারপরে এত মানুষের হত্যাকাণ্ড, সেটার মধ্য দিয়ে আমরা দেখলাম যে এটা আসলে একটা নাশকতা ছিল। এবং পরবর্তীতে তারা যখন কোটাকে আপনার পুঁজি করে, মানুষের ওই ক্ষোভকে পুঁজি করে তারা সরকার পতন ঘটালো। তো সরকার পতন হতে পারে, আমি অনেক জায়গায় বলেছি যে একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসতে পারে। মানে আপনার আওয়ামী লীগের পতন হয়েছে, সে হয়তো পরবর্তী নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। বিএনপির পতন হয়েছে, আর একটা নির্বাচন করে সে ক্ষমতায় চলে আসবে। কিন্তু আমরা অবাক হলাম যখন দেখলাম যে মুক্তিযুদ্ধের উপর আঘাত করা হলো। আমরা যখন দেখলাম বঙ্গবন্ধুর উপর তার 32 নম্বরের বাড়ি সেটা ভেঙে ফেলা, আমরা যখন দেখলাম যে আপনার মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরানো, তখন আমরা বুঝলাম যে আসলে এটা জুলাইয়ের নামে এটা পুরো দেশের সাথে একটা প্রতারণা ছিল। বিষয়টা হচ্ছে যে আপনার মানে
অন্যান্য জায়গাতে যেরকম আপনার জেনুইন একটা আন্দোলন হয়েছে, ওই আপনার ধরেন লোকজন যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তাতে তো আপনার আপত্তি করার কোনো কারণ নেই, কারণ শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবারই আছে। এবং আন্দোলন যদি তো কোনো করছিল। অন্যায় হয়ে থাকে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, বৈষম্য হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তার বিরুদ্ধে আন্দোলন হবে। কিন্তু আপনি যদি জনগণের সাথে প্রতারণা করে তাদেরকে অন্ধকারে রেখে আপনি মানে, এখন তো আমরা আস্তে আস্তে জানতে পারছি যে 3,000 পুলিশকে হত্যা করা হচ্ছে। এখন আমরা জানতে পারছি যে আপনার স্নাইপার রাইফেল ব্যবহার করা হচ্ছে। এখন আমরা জানতে পারছি যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র $27 মিলিয়ন এইখানে আপনার ব্যয় করছে। এখন আমরা জানতে পারছি যে এটার আসলে হিডেন এজেন্ডা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রটাকে দুর্বল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভূ রাজনৈতিক স্বার্থে, মানে তাদের ভূ রাজনৈতিক ভাবে সুবিধা দেওয়ার জন্য এই আন্দোলনটা। যখন আমরা এটা জানতে পারছি তখন কিন্তু আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করছি। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে বাংলাদেশ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এইটার বিরুদ্ধে যদি কিছু হয় সেটা আমরা কখনো মেনে নেব না। হ্যাঁ, তো সেই জায়গাটা যেহেতু আপনি প্রশ্ন করলেন, মানে আমি নিজেও মানে বিভিন্ন ধরনের লেখা পড়ি, আমার নিজের দেশের সাথে মিলাই, চারপাশের ঘটনা প্রবাহের সাথে সেটাকে আপনার তুলনা করি, নিজেও পরিষ্কার হই, তারপর চারপাশের ঘটনা প্রবাহ বুঝতে চেষ্টা করি। আহ, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আন্দোলন নিয়ে তো এখন নানাভাবে এটা তো প্রকাশ্য, কারণ এই মুহূর্তে আহ, আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা কে সাপ্রেস করা হচ্ছে, কথা বলতে পারছে না। ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরো অনেক কিছু আমাদের বাংলাদেশের মানুষ জানতে পারবে, আরো কত ষড়যন্ত্র, আহ, অনেক অনেক কিছুই জানা যাবে। আমি যেটা জানতে চাচ্ছি, বর্তমানের যে বাংলাদেশের যে অবস্থা, একটা জিনিস কিন্তু সবাই বলছিলেন যারা ইন্টেলেকচুয়াল, যে একটা নির্বাচন হলে, নির্বাচন হতে হবে, নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসলে জিনিসটা, ইউনূস এটাকে একদমই শেষ করে দিচ্ছে, নির্বাচিত সরকার আসলে জিনিসটা আবার সংবিধানের ফলো করে একটা আবার দেশটাকে আবার ঠিকঠাক করা যাবে বা ফেরানো যাবে এরকম অ্যাট্রোসিটি থেকে। কিন্তু নির্বাচিত সরকারের পরে আমি যে চিত্রটার কথা বললাম, যে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 8 জনকে পার্মানেন্টলি কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি 36 জনের একটা তালিকা করা হয়েছে, তাদেরকে তাদের সম্পর্কে যাচাই বাছাই করা হচ্ছে বা তাদের সবকিছু দেখা হচ্ছে, তারপরে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এই যে প্রক্রিয়াটা, এই যে পার্মানেন্টলি স্থায়ীভাবে চাকরিচ্যুত করে দেওয়া, এইটার আইনি মানে আইন কি বলে এটাকে? এটা কি করা যায় বা করলে কিভাবে, কেন, বা এটা না, কি আপনি আগেও যেটা হয়েছে বললেন যে চাকরি চলে যে গেছে, কেন? 4 জন শিক্ষক, 8 জন শিক্ষক, 36 জন শিক্ষক, সেটা আমি খুব মানে বাংলাদেশের পার্সপেক্টিভে খুব বড় কোনো সংখ্যা মনে করি না। না, অল্প আর আপনার সংখ্যা। আমি অল্প জাস্ট সংখ্যক সংখ্যা, রেফারেন্স কিন্তু হিসেবে তুললাম আর কিন্তু কি, আসলে এক্সাম্পল। ভয়াবহ যেটা সেটা আমি আসছি। তার ভয়াবহ যে সমস্ত চিত্র, আমি একটু তথ্য প্রমাণ নিয়েই বসেছি জি। যে আপনার মানে এটা যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি। কারণ আমরা তো ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আপনার অবশ্যই মানে 15 বছর ক্ষমতায় থাকার সময় সীমাবদ্ধতা, ভুল ত্রুটি সেটা হয়। হ্যাঁ, বড় ধরনের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু তারপরেও বঙ্গবন্ধু কন্যা তার নেতৃত্বে যা হয়েছে, তারপরে এই যে 2-3 বছরে প্রায় যতটুকু অর্জন ছিল সব বোধহয় আমার মনে হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে, অর্থনীতি ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে। তারপরে আপনি ধরেন যে এখন আমাদের কম্বোডিয়া, ভিয়েতনামও ভিসা দিতে চায় না। হ্যাঁ, আমরা তো এক সময় ওই সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম অনেক জায়গায় মোটামুটি সহজেই ভিসা পেয়ে যেতাম। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এত গ্লোবাল একটা আপনার ব্র্যান্ড, যে বলা হলো যে তিনি আসলে বাংলাদেশ ডলারের বন্যায় ভাসবে, বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাবে, কিন্তু তিনি যে বাংলাদেশের সবকিছু শেষ করবে, বাংলাদেশের এই যে মানে এইটাকে তার যে তিনি তো আবার 3-0 নিয়ে ব্যবসা করছেন, যে পোভার্টি, তারপরে যে কি কি বলে যে সেটাকে আপনি জিরোতে নামিয়ে নিয়ে আসবেন, কিন্তু তার সময় আমরা দেখলাম যে দারিদ্রও বাড়লো, বেকারত্বও বাড়লো, এবং প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ নিম্নগামী হলো। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি স্পেসিফিক্যালি সেখানে চলে যাই, মানে ইউ আর মোর ইন্টারেস্টেড অ্যাবাউট দি এডুকেশনাল সেক্টর অফ বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, আমি খুব আপনি ইন্টারেস্টেড। মানে শিক্ষা খাতে মানে বিশ্ব বাটপার ইউনুস, কারণ একটা নোবেল লরিয়েট মানে কতটা খারাপ কাজ করলে সবাই
মোটামুটি একমত হয় যে এটা একটা বিশ্ব বাটপার। হ্যাঁ, Now he has been exposed. হ্যাঁ, এখন পুরোপুরি এমন ভাবে এক্সপোজড হয়েছে যে এইটা মানে আপনার সবাই মুখে মুখে যে এটা একটা বিশ্ব বার্তা। তো যাই হোক, আপনার ওই জুলাই আগস্টের যে আন্দোলন এবং তার পরবর্তীতে যা হয়েছে, তার সবচেয়ে বড় ভিকটিম আমি বলবো পুলিশ। কারণ পুলিশের মধ্যে 3,000 পুলিশকে হত্যা করা হয়েছে। আমি জানি না যে সারা পৃথিবীতে শান্তিপূর্ণ সময় আপনি যদি একটা দেশের ভিতরে গৃহযুদ্ধের অবস্থা থাকতো, যদি দেশের ভিতরে এমন অবস্থা থাকতো যে কয়েকটা আর্ম গ্রুপ, সশস্ত্র কয়েকটা গোষ্ঠী তারা বিদ্যমান, তারা যুদ্ধ করছে, তারা বিবাদে লিপ্ত, আফ্রিকার অনেক দেশে যেরকম হয়, হ্যাঁ, ইভেন পাকিস্তানেও কখনো কখনো আমরা দেখি আনরেস্ট সিচুয়েশনের কথা বলছেন আপনি? আনরেস্ট সিচুয়েশন শুধু না, সেখানে মানে সশস্ত্র গোষ্ঠী একদম ডিক্লিয়ার্ড সশস্ত্র গোষ্ঠী কাজ করছে। হ্যাঁ, ওরকম কোন পরিস্থিতি ছাড়া 3,000 পুলিশকে এইভাবে হত্যা করে ফেলা, মানে এইটা, এবং আমি মানে যেহেতু কারাগারে ছিলাম, সেখানে পুলিশ কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা যে বর্ণনা দিলে, মানে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, এখন তো ধরেন যে একটা অ্যাডভার্স সিচুয়েশন চলছে, হয়তোবা এখন থেকে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে পরিস্থিতি পরিবর্তন হলে সবই আমরা জানতে পারবো। তো পুলিশের একটা হচ্ছে যে তারা ওই প্রায় 3,000 পুলিশ তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেটার ব্যাপারে তারা কিছু বলতেও পারছেন না, মামলাও করতে পারছেন না, এবং তাদের সেই পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। দ্বিতীয় যে সেক্টরটা সবচেয়ে বেশি আপনার ভিকটিম হয়েছে, কিংবা তারা নানা রকম ভোগান্তি এবং সেটা মানে চরম দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে আপনার শিক্ষা, মানে এডুকেশন সেক্টর। আপনি দেখেন, আমি যে আপনাকে যদি তথ্যটা দেই যে 5ই আগস্টের পরে প্রথম 3 মাসে 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে 3,000 শিক্ষককে হেনস্থা করা হয়েছে। হ্যাঁ, আমরা সম্প্রতি কালের কণ্ঠে 21শে এপ্রিল 2026 তার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, এবং সংখ্যাটা এর চেয়ে বেশি হবে, কম হবে না। 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে 3,000 শিক্ষককে মানে যাচ্ছে তাই ভাবে আপনার হেনস্থা করা হয়েছে, এবং এদের ভেতরে আপনার 6 জন শিক্ষক মব সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, এবং আরো 4 জনের স্ট্রোক হয়েছে, 4 জন না আরো বেশি। হ্যাঁ, এবং এদের ভিতরে আপনার প্রায় 5 শতাধিক শিক্ষক মানে শারীরিক মানসিকভাবে আহত, মানে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এই পরিস্থিতি কিন্তু কখনো বাংলাদেশে হয়নি। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে শিক্ষাক্ষেত্রে যেটা হয়েছে যে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরই ছাত্ররা যেদিন মানে প্রতিদিন আমরা দেখতাম যে যেখানে সেখানে কোনো একটা স্কুলে, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হুটহাট করে নেমে যাচ্ছে, তারা এই দাবি করছে, ওই দাবি করছে, এবং আমরা দেখলাম যে আপনার ওই মব করে, ছাত্রদের দিয়ে মব করে আমাদের অ্যাপেলেট ডিভিশনের 5 জন বিচারক তাদেরকে পদত্যাগে বাধ্য করানো হলো। তারপরে আবার ওই ছাত্রদের দিয়ে মব করে যে হাইকোর্টের 12 জন না কতজন বিচারপতিকে তাদেরকে আবার তারা যেন কাজ করতে না পারেন সেই ব্যবস্থা করা হলো, এবং সেই ছাত্ররা তারা এতটাই মানে নৈরাজ্যিক হয়ে উঠলো যে তারা বললো যে তাদের অটো পাস করিয়ে দিতে হবে, তাদেরকে অটো পাস করিয়ে দিতে হবে, এবং তারা সেই অটো পাসের ব্যবস্থা সেই সচিবালয়ের মধ্যে ঢুকে সচিবকে হেনস্থা করে, তারপরে আপনার যারা ছিল তাদেরকে হেনস্থা করে তারা তাদের সেই দাবিটা আদায় করে ফেলল। এবং আপনি দেখেন যে আমাদের ইউনূস সাহেব কি করলেন, যে তার শিক্ষা পরিষদে শিক্ষার্থী উপদেষ্টা নিলেন, এবং তারা যে পরিমাণ দুর্নীতি করলো এবং তাদের প্রশ্রয়ে যে পরিমাণ মব হলো, এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তো যাচ্ছে তাই। আপনাকে আমি শুধু মানে এই যে বাংলাদেশে মানে ইউনূস সাহেবের বিচার যে কত কারণে হওয়া দরকার, প্রথমত হচ্ছে যে তিনি সংবিধান অনুযায়ী শপথ নিয়ে বারবার সংবিধান লঙ্ঘন করেছেন। হ্যাঁ, তারপরে তিনি নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি করেছেন যেটা দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ বিক্রি করে দেওয়ার সামিল। হ্যাঁ, তারপরে তিনি মানে এত মব সন্ত্রাসের জনক হিসেবে মানে এত মব সন্ত্রাস হয়েছে, এবং তাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমি এটা দেখছিলাম 52 নিউজ, ওরা এটা প্রকাশ করেছে, এবং এটা ওরা একটা ফটো কার্ড প্রকাশ করেছে, এবং আমি সেটার কারণ খুঁজতে গিয়ে দেখলাম যে আপনার কোভিড
মানে করোনা ভাইরাস ওই সময়টা ছিল 21-22, 20, 21, 22, এই সময়টা তো করোনা ছিল। এবং ওই করোনা কালে কিন্তু আমাদের সবচেয়ে বেশি অবহেলিত ছিল আমাদের শিক্ষা, এডুকেশন সেক্টর। এবং ওই সময় আপনার মানে গ্রামে মফস্বলে সব জায়গাতেই, বিশেষ করে গ্রামে মফস্বলে বেশি, যে ছাত্রছাত্রীরা কিন্তু একদম পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু একদম যেটাকে বলে যে উচ্ছন্নে যাওয়া, মানে সেরকম একটা অবস্থা হয়ে গেছিল। তারপরে তাদেরকে আবার পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনা, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক ভাবে না হতেই আবার আমরা জুলাই আর আগস্টের যে আন্দোলন সেটার মধ্যে ঢুকে গেলাম, এবং সেইখানে তো আমাদেরকে কিভাবে প্রতারণা করে বলে আমরা দেখলাম। এবং তারপরে মানে জুলাই আগস্টের পরে আপনার ইউনূস সাহেব যখন তার উপদেষ্টাদের নিয়ে বসলেন ক্ষমতায়, তার উচিত ছিল যে কয়েকটা প্রায়োরিটি ঠিক করা। তার ভিতরে একটা অতি অবশ্যই ছিল যে সবচেয়ে আগে তার শিক্ষা সেক্টরটা ঠিক করা দরকার ছিল। কিন্তু শিক্ষা সেক্টরে প্রথম 3 থেকে 6 মাস যে পরিমাণ নৈরাজ্য হয়েছে, তার আপনি মানে তার তার ফলাফলটা দেখেন এসে, যেটা বলা হচ্ছে যে এসএসসির পর এইচএসসি তে আর্থসামাজিক বিভিন্ন কারণে সবসময় কিছু ঝরে যায়, তবে সেটা 10 থেকে 15% বেশি না। কিন্তু এবারের চিত্র ভয়াবহ। মাদ্রাসায় 44%, কারিগরিতে 54% ও সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি থেকে 33% ঝরে গেছে। তা আমার কাছে মনে হলো যে কোভিড, যেটা হলো যে আপনার কোভিড এবং পরবর্তীতে ইউনূস এবং তার উপদেষ্টারা তারা ক্ষমতা নেওয়ার পরে 3 থেকে 6 মাসে এখনো শিক্ষা সেক্টর ঠিক হয়, এখনো পরিস্থিতি খুবই খারাপ। এবং তার ফলাফল না, হিসেবে আমরা এই যে দেখছি। এবারে যে একটু থামালাম, এই যে 15 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 5 লক্ষ সংখ্যার হিসেবে 5,50,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। প্রতিবারই এরকম হয়, কিন্তু এইবার যে যে ম্যাসিভ একটা পার্সেন্টেজ স্টুডেন্টস যারা নাকি এই পরীক্ষাটা আসলে দিল না, এই যে সামাজিক একটা অবস্থা, এবং আপনি যেটা ইউনুসের সাথে কম্পারিজন করছেন, মহামারী কোভিড, তারপরে ইউনুস এরা, ইউনুস তো সরাসরি বলেছে বাচ্চাদেরকে রাস্তায় থাকতে। আপনার মনে আছে কিনা, তার কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল যে ছেলেরা যেন রাস্তায় থাকে এবং ঘুরে ঘরে ঘরে ঢুকে ঢুকে যেন আওয়ামী লীগ খুঁজে নিয়ে আসে, এরকমও ইনস্ট্রাকশন ইউনুসের দেওয়া ছিল। সো ইউনুস ইজ এ ডিফারেন্ট পার্সন, ইজ এ মনস্টার আমি তাকে বলি। হ্যাঁ, ইউনূস একটা ডেভিল। ও একটা ডেভিল, একটা ভয়ঙ্কর মানুষ। তো নির্বাচিত একটা সরকার আসার পরেও শিক্ষা খাতে এবং প্রাইমারি থেকে ধরে ইউনিভার্সিটি পর্যন্ত এই যে একটা অবস্থা, এটার অবস্থা, আমি যে এখনকার যে শিক্ষামন্ত্রী যে আছেন, ওনারও তো মানে কাজ কারবার মনে হচ্ছে না যে সেরকম ভাবে কিছু ফলপ্রসূ কিছু, উল্টো মনে হচ্ছে উল্টো দিকেই যাচ্ছে, মনে হচ্ছে ইউনূস সরকারের এক্সটেনশন একটু মনে হয় অন্যরকম ভাবে করা, এরকম আপনার কি মনে হয়? আমি আসলে এখনো মানে সরকার তো 4-5 মাস হলো, জি। মানে কয়েকটা বিষয় আমি খুব শক হয়েছি যে দীর্ঘ 19-20 বছর বিএনপি ক্ষমতার বাইরে। সুতরাং ধরেন যে এরকম একটা রাজনৈতিক দল যাদের 40% সমর্থক, তো তাদের তো আসলে এই ইউনূস সাহেব যেমন 1.5 বছরে অনেক কিছু করে তিনি পালিয়ে চলে গেলে মানে তাকে ধরাটা মুশকিল। কিন্তু রাজনৈতিক দলকে তো অনেক কিছু বিবেচনা করতে হয়। অনেক। তো এবং আমার ধারণা ছিল যে তারা অনেক কিছুতে ইতিবাচক, মানে ইতিবাচক ভাবে কাজ করবে। ইতিবাচক কিছু করেননি সেটাও মানে ঠিক না, কিছু নিশ্চয়ই করেছেন। কিন্তু আমি আসলে খুব শকড হয়েছি যে আপনার যখন দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই নিয়োগটা আসলে এতটাই প্রশ্নবিদ্ধ ছিল যে সেটা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এরকম কোনো ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়। আর দ্বিতীয়ত পররাষ্ট্রমন্ত্রী খলিল, ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তখন আসলে এটা বোঝাটাই মুশকিল যে এটা আসলে আপনি যেটা বললেন যে ওইটাই হয়ে যায়। যে কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে মানে সব ক্ষেত্রে না বললেও কোনো কোনো ক্ষেত্রে তো সার্টেনলি মানে ওই আগের সরকারের এক্সটেনশন। তারপরে আমি যে কথাটা বলছিলাম যে আপনার আমাদের দেশের শিক্ষাটা এতটাই অবহেলিত, এবং ইউনুস এন্ড গভ তারা তো এটার সর্বনাশ করেছে। এবং এটা মান কোথায় গিয়েছে দেখেন, সিঙ্গাপুর তাদের একটা ইয়েতে, এটা বোধহয় 25 সালে সিঙ্গাপুর বলেছে যে তাদের ভাষ্য যে বাংলাদেশের যারা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেসব শিক্ষার্থীদের মান তাদের হাই স্কুলের সমমানের।
হ্যাঁ, আমি মানে বাংলাদেশের মানে শিক্ষা তো আপনি ধরেন যে এখনো আমরা দেখছি, আগেও দেখেছি শিক্ষাতে বরাদ্দ দেওয়া হচ্ছে, তো প্রয়োজনীয় যেটা দরকার সেটা দেওয়া হয় না, আবার যেটা দেয়া হয় সেটাতেও অনেক ফাঁকি থাকে। এবং আপনি মানে শিক্ষার ক্ষেত্রে আপনি যদি মানের উপর গুরুত্ব না দেন, তাহলে পরে শিক্ষার পুরো উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, এবং আমি আসলে আজকে শুরু করতে চেয়েছিলাম যে একদম ওইখান থেকে, যে আপনি বাংলাদেশের যে শিক্ষা, এই শিক্ষার মানে ফিলোসফিটা, এই শিক্ষার লক্ষ্যটা কি, সেটা আমরা কোথাও মানে বাংলাদেশের সংবিধানের 17 অনুচ্ছেদে শুধু একটা মাত্র অনুচ্ছেদ যেখানে শিক্ষার কথা বলা হয়েছে পুরো সংবিধানের ভেতর। তো সেইখানে যেটা বলা হয়েছে যে একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য। তো এখানে আপনার শিক্ষার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে গণমুখী এবং সার্বজনীন, হ্যাঁ, যে এখানে যে এডুকেশন সিস্টেমটা হবে সেটা মানে পিপুলস মানে মাস ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে যে ইউনিভার্সাল, এবং আরেকটা কথা সাইন্টিফিক, যে বিজ্ঞানসম্মত। তো এইটার বাইরে আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক কথাটা নেই সেটা বলবো না, তারপরেও আমার কাছে মনে হয় এটা পর্যাপ্ত না। যে আপনার শিক্ষার লক্ষ্যটা কি সেটা তো আপনি প্রথমে ঠিক করবেন, এবং এটা 2010 সালে আপনার একটা শিক্ষানীতি দেওয়া হয়েছে। 2010 সালে একটা শিক্ষানীতি দেওয়া হয়েছে এবং সম্প্রতি বোধহয় আর একটা শিক্ষানীতির কাজ শুরু হবে। তো সেইখানে আপনার আহ, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলেছে, যে শিক্ষা জাতীয় উন্নতির চাবিকাঠি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণের প্রধান অবলম্বন, শিক্ষার মাধ্যমেই মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায় প্রাগ্রসর জাতি গঠন সম্ভব। তো এই কথাটা গুরুত্বের দাবি রাখে, কিন্তু সেটা আসলে বাস্তবায়িত হয়। আর আমি ব্যক্তিগতভাবে না, আমি আমি কাজল দীর্ঘদিন, ভাই, এখানে একটা জিনিস আপনি বোধহয় সংবিধানের একটা জায়গায় বললেন যে একমুখী শিক্ষা। হ্যাঁ, তা আমাদের তো এখন হ্যাঁ, মানে 10মুখী শিক্ষারও বেশি, মাদ্রাসা হ্যাঁ, আপনি, শিক্ষা, হ্যাঁ, সাধারণ শিক্ষা। হ্যাঁ, তো আমি যেটা আগেও আমার কিছু আলোচনায় বলেছি, এবং আপনার আলোচনাটা ওটা দিয়ে আমরা শুরু করতে পারতাম, যে বাংলাদেশে আসলে এডুকেশনের ফিলোসফিটা প্রথমেই যদি আমরা একটা ধরেন, যে আমার ক্লাসে যখন আমি পড়াতে যাই, এখন এই ইয়েটা মানে এই বিষয়টা আরো বেড়েছে, যে আপনি বাংলাদেশে একদিকে দেখবেন যে ইংরেজি মিডিয়াম, আর একদিকে বাংলা মিডিয়াম, একদিকে বাংলা ভার্সন, একদিকে ইংরেজি ভার্সন, আর একদিকে মাদ্রাসা শিক্ষা, আর একদিকে ক্যাডেট কলেজ। এই যে নানা রকম শিক্ষা, এই যে আপনি ধরেন আমার ক্লাসের ভিতরে আমি যখন দেখি যে যে ছেলেটা কিংবা মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করেছে তার ড্রেস আপ আলাদা, যে ছেলে কিংবা মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়েছে সে খুব মডার্ন খোলামেলা ড্রেসে এসছে, তারপরে যে ধরেন যে আপনার ক্যাডেট কলেজ থেকে এসছে। হ্যাঁ, এই যে আমি দেখি যে বিভিন্ন স্ট্রিম থেকে যারা আমার ক্লাসে আসলো, তাদের পোশাক আশাক আলাদা, তাদের কথাবার্তা আলাদা, তাদের চিন্তা চেতনার ধরন আলাদা, তাদের মূল্যবোধ আলাদা। তো এই যে আপনার বিভক্তিটা হয়ে গেল, সেইটা তো জাতীয় পর্যায়ে এসে আরো নৈরাজ্যিক অবস্থা হয়েছে। তো এখনকার যে পলিটিক্স, এই পলিটিক্স এর ভিতরে যে আমি পলিটিক্যাল অপিনিয়ন, সেখানে তো আমি আগেও ছিল, কিন্তু এখন এটা অনেক বেশি আপনার শার্প হয়েছে, অনেক বেশি মানে বৈষম্যটা কিংবা ইয়েটা বেড়ে গিয়েছে। তাহলে আপনি হাউ ইউ ক্যান এনশিওর ইউনিটি অফ বাংলাদেশ, মানে জাতীয় ঐক্য ছাড়া তো আপনি সামনে এগোতে পারবেন না। হ্যাঁ, আপনি মানে আপনার মতভিন্নতা থাকবে, কিন্তু মতভিন্নতা মানে আপনি ধরেন আপনি শিক্ষার উন্নয়ন কিভাবে করতে চান, আপনি একভাবে চান, আমি একভাবে চাই, কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা নিয়ে তো কোনো মতভিন্নতা থাকবে না, তাই থাকার না? কথা নয়। তাহলে পরে আপনি সামনে যাবেন কিভাবে, তাই না? তো ভারতে যারা আছে তারা তো মহাত্মা গান্ধীকে জাতির পিতাই সবাই বলে, তাই না? এবং ভারতের যে আপনার বেসিক যে প্রিন্সিপাল আছে সেটাকে মেনেই সবাই তাদের অগ্রগতি উন্নতিকে, কিংবা ইউএস এর ক্ষেত্রে কিংবা ফ্রান্সের ক্ষেত্রে আপনি একই জিনিস দেখবেন। তো এই যে আপনার এই মানে আপনার এডুকেশন সিস্টেম, আপনি কিন্তু এটা পারেন না, না, এটা তো আমরা আমি পারি না। আমি ওইটা নিয়ে বেসিক্যালি শুরুতে আমি এটা নিয়ে ভেবেছিলাম যে জি, শিক্ষা জি, ব্যবস্থা নিয়ে কথা বলবো, কিন্তু আমার কাছে আজকে আসলো হয় না যে এই যে এই যে শিক্ষকদের জব চাকরি চলে যাচ্ছে, হুম, শিক্ষার্থীরা পড়াশোনা করছে না, হুম, ইউনিভার্সিটি গুলার ভিতরে মানে এখন যে একটা নৈরাজ্যকর অবস্থা, শিক্ষক গুরুত্বপূর্ণ নাকি স্টুডেন্ট লিডাররা গুরুত্বপূর্ণ, কারা কাকে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না।
এভরিথিং মানে অনেক বেশি মেসি। তো আমাকে একজন বলল যে আপনার যেহেতু আপনার সাথে যখন আপনার কথা বলছিলাম গতকালকে, তখন বলল কার্জন স্যারকে একটু জিজ্ঞেস করেন যে আসলে বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলছে, এতগুলো বাচ্চা কেন ড্রপ আউট হয়ে গেল, এতগুলো এত এত একটা হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশে আসলে আমাদের ভবিষ্যৎ হইতেছে এই যে শিক্ষার্থীরা, এই প্রজন্মটাকে আমরা যা দেখলাম এখন বাংলাদেশে, যাদেরকে দিয়ে যেভাবেই হোক, যেই ডিজাইনেই হোক, এই বাচ্চাগুলোকেই তো কাজে লাগানো হলো একটা সার্টেন অ্যামাউন্টকে। বলছে তাহলে আমরা আর কি দেখতে বাকি আছে, নাকি এখান থেকে নতুন বাচ্চারা আবার তৈরি হচ্ছে? উনি কি দেখছে, এই প্রশ্নটা কিন্তু আপনার কাছে ছিল, সেই জন্য আমি ওই এখন ধরেন যে সেই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে পরে ওই আমরা তো এখন আলোচনার ভিতরে রাজনীতিটাই বেশি চলে আসছে, কিন্তু আমার সমাজের ভিতরে যে সমাজ বাস্তবতা, অর্থনীতি, তারপরে আরো কিছু নতুন বাস্তবতা গ্লোবালাইজেশনের প্রেক্ষিতে তৈরি হয়েছে। বাংলাদেশে যারা পলিসি মেক করেন দলমত নির্বিশেষে, এখন বলা যায় যে আপনার রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, মোটামুটি যারা সম্পূর্ণ তাদের সব মানে ছেলে মেয়েদের পড়াশোনা বিদেশে হয়। হ্যাঁ, এবং আমাদের সময় আমরা আমাদের স্কুল কলেজে যে মানটা দেখেছি, মান বলে কিচ্ছু নেই। হ্যাঁ, এবং আর একটা বিষয় হয়েছে যে এখন গ্লোবালাইজেশনের সাথে সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ক্ষমতা বাড়ার সাথে সাথে দ্বৈত নাগরিকত্বের সুবিধা বেড়েছে। এবং এইটাতে আপনি যদি হাত দেন, যে আপনার মাঝখানে একটা ফটো কার্ড খুব মানে আপনার পপুলার হয়েছিল, যে বলা হয়েছিল যে বাংলাদেশ একটা বৈশ্বিক দেশ। হ্যাঁ, কারণ এখানকার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কিন নাগরিক, হ্যাঁ, এখানকার ওটা খুব হয়েছে। এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আরেকটা দেশের নাগরিক, না করে আর আরেকটা আরেকটা আপনার বিরোধী দলীয় নেতা হচ্ছে পাকিস্তানের। পাকিস্তান। হ্যাঁ, হ্যাঁ। তো এই মানে আপনি দেখবেন যে এখন তো আমরা দেখলাম ইউনূস সাহেবের সময়, এটা আমরা আগে দেখিনি। আগে হ্যাঁ আমরা দ্বৈত নাগরিকত্বের কথা শুনেছি, যে অনেক আমলা, তারপর ব্যবসায়ী, তারপর রাজনীতিবিদ, যে অনেকেই দ্বৈত নাগরিক। এবং কিন্তু আমরা ইউনূস সাহেবের সময় যেটা দেখলাম, মানে পিপল হু আর হোল্ডিং কনস্টিটিউশনাল পোস্ট, তারা তো দ্বৈত নাগরিক হতে পারেন না। হ্যাঁ, কিন্তু আমরা মারাত্মক সব ইয়ে করলাম যে সরকারের ভিতরে সরকার, ক্যাবিনেটের ভিতরে মানে ইউনূস সাহেবের মধ্যে সরকারের মধ্যে সরকার 17 জনকে বিভিন্ন দেশ থেকে এনে বসিয়েছে, তাদের তো ওদের প্রায় সবাই দুইতে অন্য দেশের নাগরিক। হ্যাঁ, তো যাই হোক, এই কিছু কিছু বিষয় কিন্তু ভয়াবহ সত্য দলমত নির্বিশেষে। হ্যাঁ, এবং এই জায়গাগুলোতে আমরা যদি আমাদের শিক্ষা মানে ধরেন যে আমাদের স্বাস্থ্য খাত, আমাদের মন্ত্রী, আমাদের প্রভাবশালী লোকজন কিছু হলে চলে যান সিঙ্গাপুর কিংবা ইউকে কিংবা ইউএসএ, এই বাস্তবতা তো পরিবর্তন হয়। হ্যাঁ, 5ই আগস্টের পরে অনেক ক্ষেত্রেই আমরা ভিন্ন বাস্তবতা দেখছি, যেটা অস্বীকার করার কোনো কিছু নেই, যেটা আমরা আলোচনাও করলাম। কিন্তু এই যে আপনার ধরেন যে যারা বাংলাদেশে পলিসি মেক করে দলমত নির্বিশেষে, তাদের সবাই প্রায় সবার ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে। এখন তারা সবাই আপনার সেকেন্ড হোম করে ফেলেছে, কেউ যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ মালয়েশিয়া, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ ইউরোপের কোনো দেশ। হ্যাঁ, তো এই এই অবস্থা যদি হয় তাহলে দেশটা টিকবে কিভাবে? এমনিতেও আমরা যে মানে 5ই আগস্টের পরে যেরকম সমস্যার মধ্যে পড়লাম, হ্যাঁ, তার মধ্যে যদি আমরা একটা যে কোর গ্রুপ যারা দেশ চালায় তাদের ভিতরে দেশপ্রেম না থাকে, তাদের যদি নিজের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে এগুলোর প্রতি আস্থা না থাকে, তাহলে একটা দেশ কিভাবে চলবে? তারপরে আপনার ইউনূস সাহেবের সময় আপনার যেটা হয়েছে সেটা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কখনো আমরা দেখি নাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা শিক্ষা বিশ্ববিদ্যালয়ে সমস্যা কম বেশি আগেও ছিল, কিন্তু আপনি যে গড়পড়তা সমস্যাটা তৈরি করলেন, যে আপনার প্রথম 3 থেকে 6 মাসে 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে 3,000 শিক্ষককে 3,000। হেনস্থা করা হলো। এবং আপনার 3,000 শিক্ষককে কি করা হলো, যে তাদেরকে গিয়ে মব করে 500 মানে 100 200 300 500 ছেলে মেয়ে ঘেরাও করে তাদেরকে বললে আপনি পদত্যাগ করেন। হ্যাঁ, তাদেরকে টেনে হিসড়ে নামিয়ে কোনো কোনো মহিলাকে চুল ধরে, হ্যাঁ, তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করানো, এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনি মানে বাংলাদেশের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সামরিক কর্মকর্তা, পুলিশ, আপনি যেখানেই যান সেখানে আওয়ামী লীগের সমর্থক পাবেন, বিএনপির সমর্থক পাবেন, জামাতের সমর্থক পাবেন, কিছু কিছু লোক বাম ঘরানা, কারণ বাম ঘরানার লোকজন এখন খুবই কমে গেছে। হ্যাঁ, একটা সময় 70-80-র দশকে অনেক ছিল, মানে 70-80-র দশকে তো বাম মানে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং বাম ঘরানার শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়গুলো ডমিনেট করতেন।
হ্যাঁ, তো এখন আপনি মানে ধরেন একটা 40 থেকে 50% সমর্থক যদি আওয়ামী লীগের থেকে থাকে, তাহলে তাদের শিক্ষকও ওই পরিমাণ। হ্যাঁ, এখন আপনি কোনো শিক্ষককে যদি আপনি মানে বিচার করতে চান, তাহলে পরে আপনাকে একটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনার একাডেমিক কোনো রুলস আপনি লঙ্ঘন করেছেন, যে আপনি যেহেতু শিক্ষক, আপনার স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে এই রুলস আপনি লঙ্ঘন করেছেন, কিংবা প্রচলিত কোনো আইন, পেনাল কোড কিংবা দুর্নীতি মানে দুদকের কোনো আইন, সেটা আপনি লঙ্ঘন করেছেন। মানে অভিযোগটা সুস্পষ্ট হতে হবে, এবং সুস্পষ্ট অভিযোগে ডিউ প্রসেস অফ লতে গিয়ে আপনি তাকে বিচার করবেন। হ্যাঁ, কিন্তু সেটা না করে 5ই আগস্টের পরে যেটা হয়েছে, এবং আমার মনে হয় যে এটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা, তাদের মাথা থেকেই এসছে, এবং তারাই দেশের ভিতরে খুব অর্গানাইজড ওয়েতে এগুলো করেছে, এবং শত 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 শিক্ষককে এটা করে আপনি হাজারের বেশি শিক্ষককে এটা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অচল করে দিয়েছে, এবং তার ফলাফল আপনি দেখেন। এই যে আপনার শিক্ষার মান কমে যাওয়া, শিক্ষাতে যে ঝরে পড়া। আর এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এদের কিচ্ছু আসে যায় না বাংলাদেশের ভালো খারাপে, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, তারা বাংলাদেশের নাশকতা করে পাকিস্তানে গিয়ে উদযাপন করে। হ্যাঁ, বাংলাদেশে আন্দোলনে সফল হয়ে তারা পাকিস্তানে গিয়ে উদযাপন করে। তো এই যে আপনার ধরেন যে মানে আপনার দেশের প্রতি যদি আপনার কোনো মায়া না থাকে, হুম, তাহলে পরে তো আপনি যা খুশি তাই করতে পারবেন। 5ই আগস্টে তো আপনার 400 থানা লুট করা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় যেটা করা হয়। হ্যাঁ, এবং এই যে ধরেন যে এই মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত বিষয়গুলো হয়েছে, সেইটার ব্যাপারে ধরেন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, এবং তৎকালীন যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি কিন্তু বলেছেন যে এইটাকে সরকার কোনোভাবেই মানে এইটাকে অনুমোদন করে না, কিন্তু বাস্তবে আসলে কিছুই করা যায় না। কার্জন ভাই, আমরা শিক্ষা নিয়ে একটা চিত্র যেটা পেলাম সেটা তো আসলে এটা তো আজকের না, ইউনূস সরকারেরও না। আমার কাছে মনে হলো এই যে আপনি একটা কথা বললেন যে আপনার ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্টুডেন্ট সোশিও কালচারাল জি। বিলং করে, ইংলিশ হ্যাঁ। মিডিয়ামের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, সাধারণ শিক্ষার স্টুডেন্ট, মানে নানা মুখী। এই যে একটা বৈপরীত্য, ওখান থেকেই তো আসলে কারোর সাথে কারো কোনো কানেকশন নেই। একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের সাথে একটা সাধারণ শিক্ষা বোর্ডের স্টুডেন্ট বা মাদ্রাসার কোনো কানেকশন নেই, কোনো রিলেশনশিপ নেই। সেটা তো একটা আপনি একটা মানে আমি জানি না এটার থেকে আসলে কিভাবে কি হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে মানে অনৈতিকভাবে নিয়ম না মেনে, নিয়ম লঙ্ঘন করে যে শিক্ষকদেরকে যে চাকরিচ্যুত করা হচ্ছে, শিক্ষকদেরকে যে সাপ্রেস করা হচ্ছে ক্লাসে। মনে করেন আপনি আহ, আহ, আপনি কার্জন স্যার, আপনার যে মেধা, আপনার যে প্রজ্ঞা আপনি আপনার স্টুডেন্টকে দিতে পারতেন, সেটার থেকে যে স্টুডেন্টও পাচ্ছে না, আপনিও দিতে পারছেন না। এই যে গ্যাপ, একটা এক্সপিরিয়েন্স তো একদিনে হয়ে যায় না, লম্বা সময় ধরে একজন শিক্ষক হয়। একজন শিক্ষককে আমরা তৈরি করি, রাষ্ট্র তৈরি করে। সেই শিক্ষকগুলোকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, ক্লাস নিতে দেওয়া হচ্ছে না, এবং তাদের পরিবার পরিজন, তাদের পারিবারিক জীবন, তাদের সাংসারিক জীবনটাই বা কিভাবে চলছে, চাকরি নাই। এইটা একটা ভয়াবহ চিত্র। আমি এই বিষয়টাই আমি আমার দর্শকদের মাঝখানে কাছে আপনার মাধ্যমে দিয়ে তুলে ধরতে চেয়েছিলাম যে আসলে আপনি একজন শিক্ষক যেমন, আপনি আপনি একজন পিতাও তেমন। আপনার একটা পরিবার আছে, যদি আপনার চাকরিটা না থাকে সেই পরিবারটা চলবে কিভাবে? আপনার তো এইটাই তো আপনার উপার্জন। একটা শিক্ষকের আর তো কোনো বাংলাদেশের বা যে কোনো শিক্ষকদের উপার্জন হচ্ছে তারা পড়াবে, মাস শেষে একটা মাইনে পাবে। তো এই হচ্ছে অবস্থা। আপনি তো বিজনেসম্যান না যে আপনার জমানো অনেক টাকা আছে, আপনি চলবেনই বা কেন? সেভাবে সেটাই একটা প্রসঙ্গ ছিল। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, একটু আইনি ব্যাপার। আমার সময়ও শেষ হয়ে গেছে, আপনার সাথে আমাকে আরেকদিন বসতে হবে। আইন কি বলে? এই যে আমরা দেখছি যে বাংলাদেশে মনে হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন আপনি পড়ে শোনালেন, আমাদের কনস্টিটিউশনে যা আছে কোনো কিছুই ফলো করা হচ্ছে না। এই এই যে হচ্ছে না, এবং এই সরকারটা নির্বাচিত সরকার, কনস্টিটিউশনকে ফলো করা সরকার, কিন্তু এই সরকার অনেক কিছু ফলো করছে বলে মনে হচ্ছে না। আমরা দেখলাম কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছর ভীষণভাবে উদযাপিত হলো। উদযাপিত হয়, সব দেশেই হয়, কিন্তু যেই জায়গাটায় হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এইভাবে উদযাপিত হতে আমরা দেখিনি।
এটা অ্যাম্বাসিতে হতো যদি, বা কারো কোনো একটা বড় জায়গা হল ভাড়া নিয়ে, সেগুলো ঠিক ছিল। বিগুল বাজিয়ে যেখানে মানে আমাদের মুক্তিযুদ্ধ ভুলণ্ঠিত, এই যে ট্রানজিশনটা, এই জায়গাটাতে আমাদের কনস্টিটিউশন আসলে কি বলে, এটা একটু বলেন। আমি আপনাকে ছেড়ে দিব, অল্প সময় কথা বলি। ব্যাপারে কনস্টিটিউশনে কোনো কিছু এইভাবে কনস্টিটিউশনে কিছু বলা থাকে না। আচ্ছা। কোনো পার্টিকুলার ইস্যু কনস্টিটিউশন হয়েছে 72 সালে, হুম। 2026 সালে কোনো একটা নির্দিষ্ট ঘটনা কি হবে, হুম। কনস্টিটিউশনে কিছু আপনার জেনারেল না, রুলস। কূটনৈতিক ব্যাপারগুলোকে কি বলে আর কি, এটা জানতে চাইছি। কূটনৈতিক কূটনৈতিক বিষয়ে আমাদের মানে আর্টিকেল 25-এ একটা দিক নির্দেশনা আছে যে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ, কারোর সাথে কারো অধীনতা না, কারোর প্রতি বৈরিতা না, সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা আসলে প্রচন্ড ভাবে মানুষের সমগ্র দেশের মানুষকে নাড়া দিয়েছে। যে আপনার ইউনূস সাহেব যে আপনার চুক্তিটা করে গেলেন, এবং যার মধ্য দিয়ে আমার অর্থনীতি, কৃষিখাত, তারপরে আমার ফার্মাসিউটিক্যালস সবকিছুকে ধ্বংস করা, সামরিক সরঞ্জাম আমি যদি সব। অল্প দামে কারো কাছ থেকে কিনতে চাই সেটা আমি পারবো না, এবং আমার বেশ কিছু জায়গাতে আমার যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটাকে ক্ষুণ্ণ করা, এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে যেহেতু বৈশ্বিক পরাশক্তি, তার সাথে আমার সম্পর্ক রাখতেই হবে, এবং একটা দেশ স্বাধীন সার্বভৌম হয়ে গেলে তখন সবার সাথেই সে সম্পর্ক রাখে, সেটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এটাও তো মানতে হবে যে 71 সালে সে তো আমার পক্ষে ছিল না, এবং 71 সালে সে তো বাংলাদেশকে মানে পাকিস্তানকে পুরোপুরি সহযোগিতা করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে তার যারা সহযোগী ছিল তারা অনেকেই আমাদেরকে কোনোভাবেই মানে পারলে তারা আমরা মুক্তিযুদ্ধকে একদম আপনার ওখানেই কবর দিয়ে পাকিস্তানকে আরো শক্তিশালী করতো। সেই দেশটার স্বাধীনতা উদযাপন করা মানে আপনি যেটা বললেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা তোফায়েল আহমেদের আহ, জানাজা করতে পারলাম না, সেই মানে 69-এর গণ অভ্যুত্থানের নেতা, আমরা মতিয়া চৌধুরীর জানাজা করতে মতি পারলাম আপার না। বলছে। হ্যাঁ, আমরা মতিয়া চৌধুরীর জানাজা করতে পারলাম না। তারপরে মানে এখানে কি বলবো যে তাদের তথাকথিত বিপ্লবী এত অশ্লীল ভাষা তারা প্রয়োগ করে না, আমরা তো এটা আমাদের রুচিতেও বাধে না, একটা ছোটখাটো কথা বলতে গেলে আমাদের রুচিতে বাধে। তো এইখানে আপনার মানে বাংলাদেশকে ওই ঔপনিবেশিকতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দেবার বেশ কিছু মানে ঘটনা পরম্পরা আমরা খেয়াল করি, এবং সেটা কিন্তু সর্বক্ষেত্রে প্রচন্ড ভাবে মানে মানুষকে নাড়া দিয়েছে, তারা বিক্ষুব্ধ হয়েছে। এবং এইটার মধ্য দিয়ে মানে যদিও আমার কাছে মনে হয় যে 60-এর দশকে, 70-এর দশকে মানুষের মূল্যবোধ যতটা শক্ত ছিল, তাদের প্রতিবাদী চেতনা যত শানিত ছিল, এবং তখন আপনার এই বৈশ্বিক যে সাম্রাজ্যবাদী শক্তি, কারণ তখন তো কমিউনিজম, তারপরে সোভিয়েত ইউনিয়ন এবং বিশাল একটা আপনার কমিউনিস্ট ব্লক ছিল, এবং সেটার সাথে সাথে সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে বিশাল আন্দোলন ছিল, এখন সেটা তুলনা করলে অনেক বেশি দুর্বল। তারপরেও আমার কাছে যেটা মনে হয় মানে যেভাবে মানুষের মানে কর্মক্ষমতা, মানে মানুষের যে আয় ইনকাম, মানে তাদের যে রুজি রোজগার কমে যাচ্ছে, কর্মসংস্থান নাই, তারপরে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তারপরে সবকিছু মিলে যে মানুষের যে বেঁচে থাকার জন্য যে মূল যে জিনিসগুলো দরকার হয়, যে প্রতিদিনের দ্রব্যমূল্য পরিস্থিতি, প্রতিদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর কর্মসংস্থান আছে কিনা। কারণ আমি আজকে বোধহয় একটা পত্রিকায় দেখছিলাম যে হাজার হাজার মানুষ ঢাকায় চলে আসছে আপনার কর্মসংস্থানের জন্য, মানে দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ, এবং এর সাথে যদি এই আপনার এই সমস্ত কথাবার্তা যুক্ত হয়, কারণ ন্যাশনালিস্টিক যে ভ্যালুস, যে জাতীয়তাবাদী চেতনা কিন্তু প্রচন্ড শক্তিশালী একটা বিষয়, এবং সেটা কিন্তু মানুষকে সব খুব সহজে উদ্দীপিত করে, এবং সেটা কিন্তু আমাদের এখানে বারবার হয়েছে, ব্রিটিশ আমলে হয়েছে, 71 সালে হয়েছে, এবং সেইটাও কিন্তু আপনি এখনই হবে সেটা বলছি না, কিন্তু হতে পারে প্রচন্ড শক্তিশালী হয়ে যেনার যে যে বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম ভাবে, মানে তাদেরও নানা রকম সীমাবদ্ধতা ছিল, কিন্তু এরকম নত জানি, এতটা এতটা নত জানি, তারপরে এতটা দৃষ্টিকটু ভাবে মানে তারা তো একটা ককাসও করেছে।
আপনার হ্যাঁ, ককাস করেছে 10 জনের 10 সদস্য ককাসও বিশিষ্ট। করেছে, এবং এই ককাসটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন স্বার্থকে রক্ষা করা। মার্কিন এটা তাদের নাকি স্বার্থকে নানাভাবেই রক্ষা করে, হ্যাঁ, কিন্তু এত দৃষ্টিকটু ভাবে তারা তাদের স্বার্থ, তাদের এম্বাসি আছে, তাদের মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাদের অনেক কিছু আছে, সামরিক বাহিনী আছে, অনেকভাবে তারা প্রভাবিত করে, এবং আমাদের দেশের লোকজনও অনেকভাবে প্রভাবিত হয়। কিন্তু এতটা দৃষ্টিকটু ভাবে হ্যাঁ আমাদের মানে বাংলাদেশটাকে উপস্থাপন করা, সেটা আসলে খুবই দুঃখজনক। এবং তখন মানে চিন্তা করি যে বঙ্গবন্ধু, হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে কখনোই বাংলাদেশকে কোনোভাবেই এতটুকু মাথা নত করে কোনো কিছু করে, বাংলাদেশটা তার সামর্থ্য অনুযায়ী কিংবা কিভাবে সেটাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে, কিভাবে অর্থনীতিতে, শিক্ষায়, স্বাস্থ্যে, তারপরে খেলাধুলা সবকিছুতে অগ্রগতি অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার সামর্থ্য কতটা আছে সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু আপনার চেতনাটা তো থাকতে হবে যে আমি মাথা নত করবো। তা আপনি যদি আগেই মাথা নত করে বসে থাকেন, কিংবা আপনি যদি মানে আপনার মূল উদ্দেশ্যই হয় বাংলাদেশের ক্ষতি করে আপনি মাথা নতজানু হয়ে থাকবেন, তাহলে তো আর মানে সেটা খুব দুঃখজনক হবে, এবং আমরা যারা আছি আমরা কিন্তু সেটা মানব। আহ, আমরা সেটা মানবো না। আমরা আসলে, আপনি যেটা, আমি জানি না, আমরা তো আমাদের প্রতিবাদ রেখেই যাচ্ছি। তবে যেটা মোটের উপর আপনি যদি একটু চিন্তা করেন কার্জন ভাই, দেখেন, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে একটা বিশালভাবে সাহায্য সোভিয়েত করেছে। ইউনিয়ন, সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন। ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন যেটা ভেঙে গেল আর কি, আমরা এখন রাশিয়া বলি। এখন দেখেন রাশিয়া একদম চুপ। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, তাদের সৈন্য সামর্থ্য, রিফিউজিদেরকে রক্ষা, প্রশিক্ষণ, সমস্ত কিছু দেওয়া। মানে আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় যে সকল কান্ট্রিগুলো আমাদের পাশে ছিল, তারা এখন সব মনে হয় ওই মানে শর্ত, মানে তাদের সাথে কোনো রিলেশন নাই। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের কথা তো বাদই দিলাম, আরো অনেকগুলো রাষ্ট্র, চায়না একটা আছে, চায়নার সাথে রিলেশনশিপ সবসময় সব সরকারই রেখেছে, কারণ তাদের ফাইন্যান্সিয়ালি তারা ভালো ইনভেস্টর। কিন্তু বাংলাদেশের, আমরা চেষ্টা করব, বাংলাদেশের মানুষ জাগবে, সবই ঠিক আছে, কিন্তু উম, পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যেন জটিল থেকে জটিলতর হচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি জানি না, আপনি শেষ কথা কি বলবেন? না, যেটা বলবো যে আসলে 71 সালের পরিস্থিতি মানে কনটেক্সট একটা ছিল, আর তখনকার গ্লোবাল কনটেক্সট একদম আলাদা, গ্লোবাল কন্টেস্ট ছিল। তাই না? তখনকার গ্লোবাল কনটেক্সট কিন্তু একদম আলাদা। সে সারা সারা পৃথিবীতে যে ডানপন্থী রাজনীতির উত্থান, সেটার একটা বড় কারণ, কিংবা পপুলিস্ট এক এক ধরনের রাজনীতির উত্থানের প্রধান কারণ যে মানে সমাজতান্ত্রিক ব্লক, তাদের যে পতন 91 সালে। হ্যাঁ সমাজতান্ত্রিক ব্লক, হ্যাঁ সমালোচনা তাদেরও ছিল, কিন্তু সেটা কিন্তু একটা ভারসাম্য রক্ষা, এক ধরনের ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্যটা তো নষ্ট হয়েছে। আবার কনটেক্সটটা ভিন্ন। এখন আপনি সেইটা ভারতের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি আছে, এবং ভারতের সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি ভারতের সাথে আপনি ভারত বিরোধিতা করতে পারবেন, আপনি ভারত বিরোধিতা করতে পারবেন, ভারত বিরোধিতা করে রাজনীতি করতে পারবেন, কিন্তু আসলে ভারতের সাথে বিরোধ করে আপনি বাঁচতে পারবেন না। এটা ভারতের জন্য ভালো না, আমাদের জন্য ভালো। কারণ আপনার যে প্রতিবেশী, যে কথাটা বলে যে আপনি তো অনেক কিছু পরিবর্তন করতে পারেন, আপনার প্রতিবেশী তো পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, আর চায়নার কাছে তো, চায়নার সাথে তো আমাদের সম্পর্ক আসলে মানে ওই যেটা বললেন ইকোনমি, যার প্রেক্ষিতে ওরা মুক্তিযুদ্ধে কি করেছে না করেছে সেটা চেয়ে বড় যে গত সরকারের সময় তাদের সাথে সম্পর্ক ছিল, যথেষ্ট এবং ভালো আমাদের সম্পর্ক, ইনভেস্ট আমাদের করে আমাদের তারা। হ্যাঁ আমাদের হ্যাঁ। আর আপনি ধরেন রাশিয়ার ক্ষেত্রে একটা সাম্প্রতিক ডেভেলপমেন্ট হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী খলিল তিনি তো রাশিয়াতে গিয়ে ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করে এসেছেন। হ্যাঁ, এবং আমরা নতুন একটা বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে আপনার রাশিয়া, চীন, ভারত, তারপরে আরো কয়েকটা দেশ তারা কিন্তু ডলারকেও চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর গ্লোবাল কনটেক্সটটা কি হবে। তবে এটা ঠিক যে এই যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তো দীর্ঘদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা মানে একক সুপার পাওয়ার হিসেবে অনেক অনেক দিন রাজত্ব করবে। এখন কিন্তু আমি অনেকগুলো লক্ষণ দেখতে পাচ্ছি ডিক্লাইন, একটা পৃথিবীর কোন হ্যাঁ, আমার সাম্রাজ্য আপনার এই এই যুদ্ধের মধ্য দিয়ে বোধহয় সেটা শুরু হলো, সেটাও হতে আরো অনেক বছর লাগবে। হ্যাঁ, আর বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে মানে আমাদের মানুষের বারবার মানে অনেকবারই পরিচয় দিয়েছে তাদের শক্তিমত্তা,
যে আপনার ব্রিটিশ আমলেও দিয়েছে, আবার ভাষা আন্দোলনের সময় দিয়েছে, 69-এ গণ অভ্যুত্থানে দিয়েছে, 71 সালে দিয়েছে, 90-তে দিয়েছে, আপনার 5ই জুলাইও দিয়েছে। কিন্তু 5ই জুলাই যে একটা প্রতারণা ছিল, হ্যাঁ, সেটা তো তারা 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 পরবর্তীতে বুঝেছে। বুঝতে পারেনি। সুতরাং বাংলাদেশে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও বাংলাদেশের কিন্তু একটা মানে অন্যরকম একটা শক্তি আছে, যে শক্তিটা সামষ্টিক শক্তি। এবং সেই সামষ্টিক শক্তির বলেই কিন্তু আমরা ভাষা আন্দোলন করেছি, সেই সামষ্টিক শক্তির বলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, এবং সেইটা অবিনাশী এবং দুর্জয়। সেই শক্তিটা আবার জেগে উঠবে এবং আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ কার্জন ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আশা করি আবার আপনাকে একটু পাবো, যে আমার আরো অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার আছে, বিশেষ করে আমাদের বিচার ব্যবস্থা এবং আইন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার জন্য দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং শুভকামনা জানাই। শুধু দর্শক, আমরা আসলে মনে হলো অনেক অনেক ছড়িয়ে ছিটিয়ে একটা আলোচনা করলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা আমাদের যে আহ, আহ, কার্জন স্যারের কাছ থেকে, প্রফেসর কার্জন, ওনার কাছ থেকে কিন্তু আমরা জানলাম যে বাংলাদেশের যে বহুমুখী শিক্ষা ব্যবস্থা, এবং বাংলাদেশের, আমরা যখন বলি তরুণ প্রজন্ম এই হয়ে গেছে ওই হয়ে গেছে, আমরা কি তরুণ প্রজন্মকে, যারা নাকি আমাদের বয়সী বা যারা শিক্ষক, যারা এখানে আমাদের বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, আমরা কি আমাদের তরুণ প্রজন্মকে ভালো করে গাইড করতে পারছি? তাদেরকে কি প্রপার শিক্ষাটা আমরা দিতে পারছি, নাকি তাদেরকে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি, এবং তাদেরকে আরো আহ, দিকভ্রষ্ট করে দিচ্ছি? যেহেতু আমি বিদেশে থাকি, আমি জানি এখানকার শিক্ষা ব্যবস্থা এবং এখানকার বাচ্চাদেরকে কিভাবে ছোটবেলা থেকে একজন সচেতন নাগরিক হিসেবে বড় করে তোলা হয়, এবং এই সচেতন নাগরিক হিসেবে বড় হতে হতেই তাদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, কমিউনিটির প্রতি ভালোবাসা জন্মে যায়, তারা শিখে যায়। এই প্রসেসটার মধ্যে দিয়েই তারা সচেতন হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা, আমাদের আলোচনাটা আমার ভালো লাগবে। আপনারা প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার অনেক তরুণ শ্রোতা আছেন, তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি শোনেন আপনাদের ভালো লাগবে। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই, এবং নিরাপদে থাকবেন। বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।